শুরু করছি প্রেমের পাঁচফোড়ন। লিখনিতে আফনান লারা। পর্ব সংখ্যা 22। আমাকে একবার তাদের সামনে দিয়ে আসেন। আমি তাদের কাছ থেকে সন্তানের অধিকার চাইব না শান্ত। আমি শুধু একবার তাদের ছুঁয়ে দেখতে চাই। শান্ত জ্যাকেট টেনে টেনে আহানা বলল, কি হলো শান্ত? খুঁজে দাও না তাদের। আমি তাদের কাছে যেতে চাই। শান্ত চুপ করে ডোবার দিকটার দিকে তাকিয়ে আছে। আহানা কান্না থামিয়ে হেসে দিল। হাসতে হাসতে হাঁটা ধরলো সে। হাঁটতে হাঁটতে বলল, আমিও না বোকা। আমি তাদের খুঁজতে চাইতেছি যারা আমাকে ডোবায় ফেলে গিয়েছিল। এখন যদি তাদের সামনে গিয়ে দাঁড়াই আমি, তারা তো আমাকে চিনলেও বলবে চিনি না। সেদিন তাদের কোনো কন্যা সন্তান জন্ম হয়নি, তারা ডোবায় তাকে ফেলেননি। বরং এখন আমি তাদের সামনে গিয়ে তাদের এতদিনের সিক্রেট ভাঙতে চাই না। আমার জন্য তাদের সম্মান ক্ষুণ্ণ হতে পারে, থাক, তারা অজানায় থাকুক, আর আমি অবৈধ হয়েই থাকি। আহানা, আর কোনোদিন এটা বলবে না। চুপ একদম। চলো বাসায় যাই, ডিনার করব সবাই। দুজনে বাসায় ফিরে এসে দেখলো ডাইনিং ফুল, একটা চেয়ারও খালি নেই। একটাতে বাবা, একটাতে রেনুমা, বাকিগুলো তো সায়ান, মিতু, নওশাদ, রূপা। সায়ান, যাও সোফায় গিয়ে খাও। মিতু, তুমিও। কেন? আমরা কেন যাব? ডাইনিং এ একসাথে খাওয়ার ইচ্ছে থাকলে আরো আগে থেকে এসে বসে যেতে হয়। সেটা জানো জানো না শান্ত ভাইয়া? আঙ্কেল, আমি আর রূপা গিয়ে সোফায় বসতেছি। ইটস ওকে। ওই নওশাদ, চুপ কর। এত দায়িত্বগিরি দেখাতে হবে না। আমি আর আহানা সোফায় বসতেছি। সোফায় বসে খাওয়ার অভ্যাস আমাদের আছে। শান্ত আহানাকে নিয়ে এসে সোফায় বসলো। ফুপু প্লেট এনে দুজনের হাতে দিয়ে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে চলে গেলেন। তার ভাইয়ের ছেলে আর ছেলের বউ কিনা একটা পর ছেলের জন্য সোফায় বসে খাচ্ছে, এই ভেবে তার খুব খারাপ লাগতেছে। আহানা এক লোকমা খেয়ে এদিক ওদিক তাকাচ্ছে। খিদা নেই তার উপর শান্তর ভাই কিছু বলতেও পারতেছে না। শান্ত খেতে খেতে বলল, রেখে দাও, আমি খাইয়ে দিচ্ছি, কিন্তু তোমাকে পুরো খাবার শেষ করতে হবে। আহানা গাল ফুলিয়ে বসে আছে আর শান্ত ওকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। পুরো এক প্লেট খাবার খাওয়ালো জোর করে। খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেছে। লাইট অফ। আহানা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। কাল থেকে ঠিক করে আঁচড়ানো হয়নি বলে জট পাকিয়ে আছে। অনেক অনেক কষ্টে চুল জট খুলল। শান্ত উল্টো হয়ে শুয়ে আছে বিছানায়। আহানা গায়ের শাড়িটা পাল্টে একটা কালো রঙের সোনালি পাড়ের শাড়ি পরে আসলো। শান্তর পাশে একটুখানি জায়গা খালি আছে বিছানায়। শান্ত হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। আহানা মুচকি হেসে সে একটুখানি জায়গায় গুটিসুটি দিয়ে শুয়ে পড়ল। এই প্রথম সে শান্তর পাশে শুয়েছে। শান্তর মুখের অর্ধেক দেখা যাচ্ছে শুধু, বাকিটা তার হাতের ভেতরে। হাতের জন্য দেখা যাচ্ছে না, যেটুকু দেখা যাচ্ছে সেটাই চাপা দাড়ি আর কিউট একটা চেহারা দেখা যায়। আহানা কিছুক্ষণ তাকিয়ে থেকে আরেক দিকে ফিরে শুয়ে পড়ল। রাত তখন 12:45 বাজে। আহানা বিছানার এত কিনারায় শুয়েছে যে ঘুমের ঘরে নড়তে দুম করে পড়ে যেতে নিতে একটা হাত ওকে টেনে কাছে নিয়ে আসলো। আহানা ভয় পেয়ে চোখ খুলে দেখলো শান্ত মুচকি হেসে চেয়ে আছে ওর দিকে। আহানা হেসে দিয়ে একটু সরে যেতেই শান্ত যেতে দিল না। হাত দিয়ে আহানার গলার উপরে এসে যাওয়া মাথার চুলগুলো সরিয়ে দিচ্ছে সে। আহানা কিসব ভেবে উঠে বসে গেল। শান্ত উঠে বসলো। পুরো রুমের লাইট অফ, শুধু বাইরের ক্ষেতটার মাঝখানে পিলারটায় থাকা বাতিটার আলো আসতেছে রুমে। শান্ত এগিয়ে এসে আহানার ঘাড়ে মাথা ঠেকালো। আহানা হাত পা নাড়াচ্ছে, একবার বিছানা চাদর ধরতেছে, আবার নয়তো নিজের শাড়ির আঁচল। শান্তর স্পর্শে ভয় করছে হুট করে। শান্ত আহানার কোমরে হাত দিতে আহানা উঠে চলে গিয়ে দূরে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে কাগজটা বের করে পেছন ফিরে বাড়িয়ে ধরলো শান্তর দিকে। শান্তর পিছনে এসেছিল। ওর হাতে কাগজটা দেখে ভ্রু কুচকে বিরক্তি নিয়ে চলে গিয়ে আবার শুয়ে পড়ল। আহানা থ হয়ে আছে। আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে আমি কাগজ কেন দেখাইলাম? অবশ্য আমি এই বিয়ে মানি না বলেই তো দেখাইলাম। কিন্তু কাল তো শান্তকে। আহানা চুপ করে খাটের এক পাশে এসে শুয়ে পড়ল। একটা কথা শুনেছিল সে, মন খারাপ করে শুইলে নাকি জিন জড়িয়ে ধরে রাখে সারা রাত ধরে। 2 মিনিট বাদে কেউ একজন ওকে খুব সুন্দর করে জড়িয়ে ধরলো। ওর গলায় মুখ গুজল সে। আহানা ভয় পেয়ে এক চিৎকার দিয়ে উঠে বসলো। শান্ত তাড়াহুড়া করে উঠে বসে ল্যাম্পশেড জ্বালালো। আহানার শাড়ির আঁচল দিয়ে মুখের ঘাম
মুছে দেখলো পাশে শান্ত ছাড়া কেউ নেই। কি হয়েছে আহানা, ভয় পেলে কেন? আমিই তো ধরলাম তোমাকে, এখন কি জড়িয়ে ধরতেও মানা? আহানা স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে এসে শান্তকে জড়িয়ে ধরলো। শান্ত ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। শান্তর বুকে যেন আহানার কোনো ভয় কাজ করছে না, সবচেয়ে নিরাপত্তা এখানে। শুতে আহানার চোখ জুড়ে ঘুম এসে গেল। শান্তর মনে হলো সে দুনিয়ার সব সুখ পেয়ে গেছে। আহানা ওকে যেভাবে ধরে ঘুমিয়ে পড়েছে, ওর মন চাচ্ছে সারা জীবন এমন করে কাটিয়ে দিতে। এত ভালো লাগা কাজ করতেছে বলে বোঝানো দুষ্কর। দেওয়ালে টাঙানো মায়ের একটা ছবির দিকে তাকিয়ে আছে শান্ত। মা চলে গিয়ে আমার জন্য, আমার জীবনের জন্য গচ্ছিত সুখ রেখে গেছে। আহানাতেই আমি সেই সুখ পাই। মা জানো তো, আহানাই আমার জন্য বেস্ট। আর তাই মা বাবাকে বলে গেছে আহানাই যেন আমার হয়। বাবা তো ভুলে গেছে ঠিক, মা ঠিকই জানে তার স্বামী না খুঁজলেও তার ছেলে ঠিক খুঁজে বের করবে। অবশ্য আমি খুঁজিনি, আহানাই আমাকে খুঁজে বের করেছিল সেই দিন, সেই চরটা। আহানা জীবনে অনেক স্ট্রাগল করেছে, আর হয়তো আমিও। এবার যদি দুজনের সুখের দেখা পাই আর কি, তবে আমি আর আহানা সুখের কোনো কমতি রাখবো না কোনোদিন, আই এম প্রমিস। পরের দিন সকালবেলায় ঠোসঠাস আওয়াজে আহানা লাফ দিয়ে উঠে বসলো। ভোর 5টা বাজে তখন। এত শব্দ কিসের? শান্ত চাদর টেনে মরার মতো ঘুমাচ্ছে। আহানা বিছানা থেকে নেমে জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখলো গায়ে হলুদের সব কাজ রেডি করতেছে কয়েকজন মিলে। কেউ কেউ স্টেজ সাজাচ্ছে, কিন্তু এখন করতেছে কেন? সবে তো 5টা বাজে। আহানা শান্তর কাছে এসে ওকে জড়িয়ে বলল, বাইরে গায়ে হলুদের কাজ হইতেছে, কেন এত সকালে? শান্ত চাদর মুড়িয়ে আরেকদিকে ফিরে শুয়ে বলল, আমাদের এদিকে গায়ে হলুদের অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়, শেষ হয় বিকালে। ও। আহানা একটা শাড়ি নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে সেটা পরলো। দরজা খুলে বের হয়ে দেখলো বাসার সবাই উঠে গেছে। আহানা সিঁড়ি বেয়ে নেমে আসতেছে। ফুপু গাঁদা ফুলের ডালা নিয়ে যাচ্ছিলেন। খালা তার হাত ধরে তাকে থামিয়ে পড়লেন আহানাকে দেখতে। ফুপু আহানার দিকে তাকালেন। আহানা সিঁড়ির রেলিং ধরে এদিক ওদিক তাকাতে তাকাতে নামতেছে। ফুপু ইয়া বড় হা করে বললেন, পুরাই শান্তির মতো লাগতেছে। শান্তি এমন করে সিঁড়ি দিয়ে নামতো। আহানা নিচে নেমে ফুপুর সামনে এসে হেসে বলল, আমি নাস্তা বানাই? ফুপু আহানার থুতনির তিলটা ধরে টেনে বললেন, না মা, আমি আর তোমার খালা মিলে করে নিব, তুমি বরং দেখো বাইরে তোমাদের গায়ে হলুদের কেমন কাজ চলছে। আহানা মাথা নাড়িয়ে বাসা থেকে বের হলো। বাগানটার সামনে খোলা জায়গা আছে উঠানের মতো, নিচে সব সবুজ ঘাস। উঠানটা যেখানে শেষ সেখানে স্টেজ সাজানো হচ্ছে। আহানা হেসে এগিয়ে গিয়ে স্টেজটার দিকে তাকিয়ে আছে। দেখা শেষে সে আবার বাসায় ফিরে আসলো। মেয়ে তো চা বিস্কিটের ট্রে নিয়ে নওশাদার রূপার রুমের দিকে যাচ্ছিল। আহানা ওকে দাঁড়াতে বলে ওর হাত থেকে ট্রেটা নিয়ে নিজেই গেল সেদিকে। দরজায় নক করতে করতে হাত ব্যথা হয়ে গেছে, তাও ওরা দরজা খুলছে না। গোয়ান্ডারের মতো ঘুমাচ্ছে দুজনে। আহানা আরো জোরে বাড়ি দিল দরজায়। শেষে রূপা এসে দরজা খুলল। রূপার গায়ে নওশাদের শার্ট, আর নওশাদ চাদর টেনে ঘুমাচ্ছে বিছানায়। রূপা চুল খোপা করতে করতে বলল, ভালো করেছিস তুই এনেছিস। মিতু আমাকে এমন হালে দেখলে কি নাকি ভাবতো। তাই তো আমি ওর হাত থেকে আমি নিয়ে আসলাম। নে ধর, খা, আর ফ্রেশ হয়ে নে। এরা তো মনে হয় তাড়াতাড়ি সকালে সব রেডি করে ফেললে। তাই তো দেখতেছি। ওকে, আমি যাই, তোরা ফ্রেশ হয়ে আসিস। আহানা শান্তর রুমের সামনে দিয়ে যাওয়ার সময় থামলো। শান্ত আহানার বালিশ জড়িয়ে ঘুমাচ্ছে শান্তিতে। আহানা দরজাটা টেনে দিয়ে নিচে চলে আসলো। মিতু কয়েকটা ফুল গাঁদার জবা নিয়ে মালা বানিয়ে গলায় লাগিয়ে সারা বাড়ি হেঁটে বেড়াচ্ছে। রেনুমা ডেকোরেশনের ওখানে দাঁড়িয়ে বলতেছেন গায়ে হলুদের জন্য সকালের খিচুড়ি হবে, আর দুপুরের জন্য বিরিয়ানি। আরো বাকি সব বুঝিয়ে দিচ্ছেন ঠিক মতো। শান্ত বাবার বাগানের পাশে রকিং চেয়ারে বসে আছে চোখ বন্ধ করে। শান্ত বলেছিল সকাল সকাল এরকম পরিবেশ বাগানে বাবার ঘুমানোর অভ্যাস আছে। ফুপু আর খালা রান্নাঘরে রুটি ভাজি বানানোয় ব্যস্ত। সায়নের রুমের দরজা বন্ধ। আহানা বোরিং ফিল করতেছে। মন চাইলো আশ্রমটা একবার দেখে আসতে, তাই সে সেটাই করলো। হেঁটে হেঁটে আশ্রমে চলে আসলো। সবাই জানে শান্তর সাথে আহানার বিয়ে হবে। সবাই তো এখন ওকে মাথায় করে রেখেছে। আনা সালেহা বেগমের কবরটা দেখে শান্তর মায়ের কবরের কাছে আসলো। আগে সে এই কবরের আশেপাশে আসতো না কোনোদিন, দূর থেকে দেখতো। অথচ এখানে যিনি শুয়ে আছেন উনি ওর জীবনের
দিশায় বদল করে দিয়ে গেছেন। সেদিন যদি উনি আমাকে তুলে না খাওয়াতেন, আমার আলাদা যত্নের বন্দোবস্ত না করতেন, হয়তো আজ আমি এখানে এই অবস্থায় থাকতাম না। একটা অনাথ মেয়ের পরিণতি আরো জঘন্য হয়। আমাকে উনি বাঁচিয়ে দিয়েছেন, সাথে করে শান্তর জীবনসাথী হিসেবে বলে রেখে গেছেন। আহানা এগিয়ে এসে কবরের উপর থেকে পাতা কয়েকটা সরিয়ে ফেলল, সুন্দর করে পরিষ্কার করে দিল পুরো কবরটা। তারপর আবার আবার বাসায় ফিরে আসলো। ডাইনিং এ ফুপু নাস্তা আনতেছেন, আহানাও জোর করে কাজে হাত লাগালো। শান্ত ফ্রেশ হয়ে এসে এদিক ওদিক তাকিয়ে আহানাকে খুঁজতেছে। অবশেষে তার দেখা পেল সে। আহানা কোমরে শাড়ির আঁচল গুজে পাকা সংসারী বউয়ের মতো ডাইনিং এ রাখা প্লেটে খাবার সার্ভ করতেছে। শান্ত আহানার কোমর জড়িয়ে ধরতে ঠিক সেই সময়ে খালা এসে পড়ল। তাই হাতটা ছেড়ে মাথা চুলকাতে চুলকাতে বাইরের দিকে চলে গেল শান্ত। আহানা হেসে হেসে কাজ করতেছে। কি কমে অমন করে হাসছো কেন? না, এমনি। সবাই নাস্তা করে নিয়েছে, খিচুড়ি রান্না হয়েছে গায়ে হলুদের আসা মেহমানদের জন্য। আহানার হাতে একটা লাল পাড়ের হলুদ শাড়ি আর গহনা দিয়ে গেলেন ফুপু। আহানার কেমন কেমন লাগতেছে, হুট করে সব হচ্ছে। রূপা একটা জর্জেট হলুদ শাড়ি পরে এসে আহানাকে তৈরি করায় মন দিল। আহানাকে শাড়িটা বেশ সুন্দর করে পরিয়ে গয়নাগুলো পরালো সে। চুলগুলো হালকা কাল করে দিল। শান্ত দরজার উপরে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, আহানাকে লিপস্টিক লাগাবো না একদম। বললেই হলো নাকি ভাইয়া? গায়ে হলে তো লাগাতেই হবে। এই শান্ত, তুই এখানে কি করিস? চল, তোকেও তো রেডি করতে হবে, চল এখন। নওশাদ শান্তকে টেনে তার রুমে নিয়ে গেল। রূপা আহানার ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে দিল সুন্দর করে। আহানাকে আয়নার সামনে এনে দাঁড় করালো সে। আহানা অবাক হয়ে তাকে আয়নায় দেখছে। গলায় সোনার 3টা হার ও নেকলেস। আজ থেকে সে নিজেই নিজেকে চিনতে পারছে না। জীবনে এই প্রথম সে এমন করে সেজেছে। কি রে, কেমন সাজলাম? অনেক সুন্দর। নওশাদ হলুদ পাঞ্জাবি নিয়ে শান্তকে রেডি করাচ্ছে। পাঞ্জাবিটার বোতামের জায়গায় লাল রং। পুপি আর বাবা মিলে শাড়ি আর পাঞ্জাবি মিলিয়ে কিনেছে ওদের জন্য। কি রে, কেমন লাগে আমাকে? অনেক সুন্দর লাগে তোরে। আহানা আজ জ্ঞান হারাবে। তোকেও সুন্দর লাগে। রূপা ভাবি প্রেগনেন্ট হবে কবে? আজ। নওশাদ শান্তকে এই কথা শুনে পুরো বাড়ি দৌড়ানি দিল। স্টেজ রেডি। শান্ত চুলগুলো ঠিক করতে করতে সবগুলো দেখতেছে ঠিকঠাক আছে কিনা। অতিথিদের আসার বেশি হয়ে গেছে, আসা যাওয়া বেশি হয়ে গেছে। বাবা তার 14 গোষ্ঠীকে দাওয়াত করেছেন। তার উপর রেনু মায়ের বাসার অনেকেই আসতেছে। এক থালা জিলাপি স্টেজের সামনে রাখা। শান্ত তো চোখ বড় করে 2টা জিলাপি নিয়ে পালালো। জিলাপি খেতে খেতে নিজের রুমে আসলো সে। আহানা আয়নায় নিজেকে দেখে পেছন ফিরে তাকিয়ে দেখলো শান্ত দরজায় হেলান দিয়ে এক হাতে একটা জিলাপি নিয়ে খাচ্ছে। আহানা হেসে এগিয়ে এসে ওর সামনে দাঁড়ালো। শান্ত জিলাপি খাওয়া বন্ধ করে আহানার দিকে হাঁ করে তাকিয়ে রইল। কি সুন্দর লাগতেছে ওকে বলে বোঝানোর মতো কোনো সংজ্ঞাই নেই তার কাছে। আপাতত শুধু হাঁ করে তাকানোটাই শ্রেয়। আপনার পাঞ্জাবির বোতামে জিলাপি লেগে গেছে। শান্ত চোখের পলক ফেলে নিজের পাঞ্জাবির দিকে তাকিয়ে তারপর আহানার দিকে তাকিয়ে বলল, আমার 2 হাতে তো জিলাপি, ধরতে গেলে হাতের জিলাপিও লেগে যাবে পাঞ্জাবিতে। আনা ভ্রু কুচকে বলল, তাহলে কি করা যায়? আমার হাতেও তো মেহেদি। ভাববার বিষয়। আহানা মুচকি এসে শান্তর দুপায়ে তার পা তুলে উঠে দাঁড়ালো। শান্ত অবাক হয়ে তাকিয়ে আছে আহানার দিকে। আহানা মুখ ঘুরিয়ে দাঁত দিয়ে শান্ত পাঞ্জাবির বোতাম থেকে জিলাপির টুকরোটা নিয়ে নিল, তারপর হেসে দিয়ে হালকা নড়তেই শান্তর পায়ের উপর থেকে পড়ে যেতে নিল। তখনই শান্ত তার এক হাত দিয়ে টেনে ধরলো ওকে। আহানার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, আমার হাতে জিলাপি কিন্তু তোমার কোমরে লাগে নাই। হাত আলগা করে কবজি দিয়ে ধরেছি। আহানা হেসে নেমে চলে গেল সিঁড়ির দিকে। নওশাদ রূপা গান চালু করতেছে বাগানে গিয়ে। আজব, এটা চলতেছে না কেন? 2টা বাড়ি দাও। রূপা, এটা রিমোট নয় ওকে, যে বাড়ি দিলে চ্যানেল পাল্টে যাবে। বেকুব মাইয়া কোথাকার। তুমি দেখো, বাড়ি দিলে কাজ হবে। ধুম ধুম। সকাল 11টা বাজে। মেহমানে ভর্তি পুরো বাড়ি। আর কেউ আসার বাকি নেই, কারণ সবাইকে বলা হয়েছে 9টায় চলে আসতে।
যেখানে এখন 11টা বেজে গেছে, তাই আর কেউ আসবে না, আসার বাকিও নেই। সবাই দখল করে নিয়েছে যার যার সিট। শান্ত সানগ্লাস পরে স্টেজে বসে আছে, নওশাদ ঝুলে শুয়ে উল্টে শান্তর ছবি তোলায় ব্যস্ত। আর রূপা একবার এক ফুল নিয়ে তার মাথায় কোমরে কানে গুজতেছে। আহানা ড্রয়িং রুমে রোবটের মতো বসে আছে। ওর ডান পাশে শান্তর ফুপু ছোটজন, আর বাম পাশে ওর নানু। তারা একবার এক এক প্রশ্ন করতেছে, তবে কেউ কোনো নেগেটিভ মন্তব্য করেনি, কারণ আহানা স্বয়ং শান্তির পছন্দ করা মেয়ে, তাই কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। কিন্তু বিয়ে বাড়ি বলে কথা, একজন না একজন তো কটু কথা বলবেই। আর তাই হলো। রেনুর মা এসে আহানার পাশে বসে মুখ ফুটে বলেই দিলেন কটু কথা। আর তা হলো, শুনছো তোমরা, মায়ের নাকি জন্মের ঠিক নাই, অনাথ। অনাথ মাইয়ার তো সব অবৈধ হয়। আহানা মুখ তুলে ওনার দিকে তাকিয়ে আবার ফ্লোরের দিকে চোখ নামিয়ে নিল। এই কথা সে আরো শুনেছে। এই বাড়িতে এসে এত হাসি আনন্দের মাঝেও আসলেই ভুলে গিয়েছিল সব। এখন মনে পড়লো আবার। সমাজ আপনাকে আপনার অতীত মনে করিয়ে দিতে কখনো পিছু পা হবে না, আপনার মরণের সময়ও না। এটাই হয়েছে, এটাই হয়ে আসছে, পরেও হবে। সমাজকে বদলানোর ক্ষমতা কারো নেই। মৃত্যু শরবতের ট্রে নিয়ে সামনে এসে ওর নানুর হাতে শরবত এক গ্লাস দিয়ে বলল, মা তোমাকে ডাকে, যাও সেদিকে যাও। তোমার কি এত? এসব শান্ত ভাইয়া বুঝে নিবে। তুমি এসব বললে তার মা বাবা ফিরে এসে তোমাকে সালাম করবে না? মেয়ের হবু জামাইয়ের সৎ মায়ের মা হিসেবে তোমাকে কানাকড়িও দিবে না। তাহলে তোমার এত কিসের কথা? যাও ভেতরের রুমে গিয়ে আরাম করো। তোমার না বাতের ব্যথা? বাতের ব্যথার জন্য নাকি জগ থেকে পানি ঢেলেও খেতে পারো না? তাহলে এত কথা আসে কই থেকে? আহানা মুচকি হেসে মিতুর দিকে তাকিয়ে আছে। মিতু ট্রে নিয়ে যেতে যেতে বলল, তোমারে আমি পছন্দ করি না, আবার ঘৃণাও করি না। তুমি আমার ভাই আর বউ, বলে ব্যাস এইটুকু, আর কিছু না। কে রে ভাই নওশাদ, আমার বউ কোথায়? কতক্ষণ হলো দেখি না তারে। ঢং, রূপা গেছে আনতে। রূপা আহানাকে স্টেজে নিয়ে আনলো। আহানা শান্তর পাশে বসে শান্তর দিকে তাকিয়ে হেসে দিয়ে তারপর সামনের দিকে তাকালো। সামনে সবাই চেয়ার নিয়ে বসে ওদের দিকেই তাকিয়ে আছে। শান্ত সবার দিকে তাকিয়ে হাসি মুখ নিয়ে বলল, কেঁদেছিলে কেন? কেউ কিছু বলেছে নাকি? আহানা অবাক হয়ে শান্তর দিকে তাকালো। শান্ত জানে কি করে যে আমি কেঁদেছিলাম? মৃদু স্টেজে উঠে শান্তর পাঞ্জাবির পকেটে একটা গাঁদা ফুল আর গোলাপ সেফটি পিন দিয়ে লাগাতে লাগাতে বলল, ভাইয়া ভাবিকে নানু কথা শোনাইছিল, আমিও কম না, আমিও শোনাই দিছি তারে। শান্ত হা করে মিতুর দিকে তাকিয়ে আছে। মিতুর হলোটা কি? যে মেয়েটা আমার চোখের দিকে তাকিয়ে জীবনে কথা বলতো না, আর সে কিনা এখন আমার সাথে বোনের মতো মিশে গেছে, যেমনটা আমি এতটা বছর ধরে চেয়েছিলাম। শান্ত ছল ছল চোখে মিতুর দিকে তাকিয়ে আছে। মিতু শান্ত চুলগুলো ঠিক করে দিয়ে চলে যেতে যেতে বলল, খাতির এমনি এমনি করতেছি না, বড় টেডি বিয়ার একটা কিনে দিতে হবে। ওকে ডান। আহানা শান্তর হাসি দেখে নিজেও খুব খুশি হলো। শান্ত আহানার দিকে তাকিয়ে ওর হাতটা ধরে বলল, জানো আমাদের বিয়েটা আমাকে এক এক করে কত খুশি দিচ্ছে। আই এম সো হ্যাপি। ইচ্ছে করছে তোমাকে ধরে। আহানা চোখ বড় করে কোমরে হাত দিয়ে শান্তর দিকে তাকিয়ে রইল। শান্ত আহানার কোমরে হালকা করে চিমটি দিয়ে সোজা হয়ে বসে গাল ফুলিয়ে বলল, তোমার এই কাগজ কাল রাতে আমি ইঁদুর ভাড়া করে কাটবো, মনে রেখো তুমি। আহানা হাসতেছে শান্তর কথা শুনে। আত্মীয় স্বজন সবাই এক এক করে হলুদ লাগিয়ে দিচ্ছে আহানার শান্তকে। বিকাল 5:30 বেজে গেছে। শান্ত কোমরে হাত দিয়ে বাঁকা হয়ে হাসতেছে। সকালে যে বলেছে আর সারাদিন গিয়ে এখন উঠল। সকালে যে বসেছে আর সারাদিন গিয়ে এখন উঠল। কোমর ব্যথা হয়ে গেছে তার। ভাবছি বাবা তার 14 গোষ্ঠীকে ইনভাইট করেছে, কিন্তু এখন তো মনে হচ্ছে 20 গোষ্ঠীকেই দাওয়াত করেছে। তার উপর একজন একজন করে গায়ে হলুদ লাগিয়েছে আমার। মা গো মা, একজন করে যদি দেয় 987 জন হলুদ লাগায়, তাহলে ঘন্টায় কত লাগে? হিসাব করি না আমি বলতেছি, গোটা একদিন লাগে। নওশাদ তুই হাসতেছিস? উফ, আমি শেষ। শান্ত নিজের রুমে এসে দরজা লাগিয়ে বাথরুমে গেল গোসল করতে। এ কি, দরজা লক কেন? কে ভেতরে? আমি। তুমি? তুমি না তখন নিচে ছিলে, এখন এখানে এলে কি করে? বাইর হও, আমি ফ্রেশ হব। আমি গোসল করে নিছি, এবার বের হব। আপনি সরুন। কেন সরবো?
সরতে বলছি সরুন, ওইদিকে ফিরে দাঁড়ান। শান্ত উপায় না পেয়ে আরেকদিকে ফিরে দাঁড়ালো। আহানা তোয়ালে পরে বেরিয়ে বিছানা থেকে শাড়িটা নিয়ে বলল, যান এবার। শান্ত বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, আয়না কিন্তু আমার সামনে ছিল। কি? আহানা আয়নার দিকে তাকিয়ে থ মেরে বিছানায় বসে গেল। ইস, কি লজ্জা। শান্ত গোসল করে বেরিয়ে দেখলো আহানা নেই। সুযোগ পেয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল সে। অনেক খাটাখাটনি গেছে, আর হাঁটাচলা কোনো মতেই সম্ভব না। কোথায় বিয়ের কাগজে সাইন করার জন্য মানুষ এত বড় বড় অনুষ্ঠান করে কে জানে। সেই যার বিয়ে সে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়তে হয়। লাভ কি? লাভ হলো কি? আমার এখন বর হিসেবে নাচানাচি করার সময়, আর এখন কিনা আমি ক্লান্ত হয়ে চিটপটাং হয়ে শুয়ে আছি। আহানা দৌড়ে রুমে ঢুকলো। শান্ত সবেমাত্র একটু ঘুমে বিভোর হচ্ছিল। আহানা আসার আওয়াজে জেগে লাফ দিয়ে উঠে বসলো সে। আহানা এদিক ওদিক সব জায়গায় কি যেন খুঁজতেছে। কি হয়েছে? কি খুঁজছো? আরে আমার সেই কাগজটা গোসল করার কোমর থেকে নিয়ে এখানে রাখছিলাম, এখন পাচ্ছি না। শান্ত চাদর মুড়ি দিয়ে আবার শুয়ে পড়লো। ফালতু ওই কাগজ নিয়ে কত ঝামেলা যে ক্রিয়েট হচ্ছে। অবশেষে আহানা কাগজটা খুঁজে পেল। খাটের নিচে ছিল। কাগজটা কোমরে ঢুকিয়ে বের হয়ে গেল রুম থেকে। সন্ধ্যা হয়ে গেছে, সবাই এবার লেগে গেছে বিয়ের আয়োজনে। আহানা সোফায় বসে আছে রূপার সাথে। রূপা ওকে বিয়ের ছবি দেখাচ্ছে, আর শান্ত মরার মতো ঘুমাচ্ছে তার রুমে। মৃত্যু ফুল কতগুলো নিয়ে খেলতেছে। পুপু, রেনুমা আর খালা মিলে শাড়ি গহনা সব রেডি করতেছে। বাবুর্চিদের সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলতেছেন। রূপা দাঁত কেলিয়ে বলল, কি রে, কি খবর তোর? আহানা ভ্রুকুচকে বলল, তোর পাশেই বসে আছি, দেখতে পাস না কেমন আছি? আবার জিজ্ঞানোর কি আছে? হি হি, প্রশ্নের উত্তর অন্যটা আছে, তুমি বুঝে নাও। আহানা মুখ বাঁকিয়ে রান্নাঘরে গিয়ে সবার জন্য চা বানাতে লেগে পড়ল। হঠাৎ রান্নাঘরে কারো উপস্থিতি টের পেল সে। ভাবলো খালা বা ফুপু হবে, কিন্তু তার কোমরে হাত লাগতে আহানা চুলের পাশ থেকে খুন্তি নিয়ে দুম করে এক বাড়ি দিল। কারণ তার ধারণা হলো শান্ত তো হবে না। এক বাড়ি দিল কারণ তার ধারণা হলো শান্ত তো হবে না, কারণ সে ঘুমাচ্ছে। সায়ানো হতে পারে বলে আহানা খুন্তি দিয়ে এক বাড়ি দিয়ে দিল। আউচ! আহানা চোখ বড় করে চেয়ে আছে। শান্ত হাত ধরে ঝাঁকাচ্ছে ব্যথায়। আহানা এগিয়ে এসে ওর হাত ধরে বলল, সরি, আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি আমি ভাবছি। কথা বলতে বলতে আহানা শান্তর হাত মুছতেছে বারবার। ওকে, কুল ডাউন, কিছু হয়নি, ব্যথা বেশি পাইনি। আহানা মুখ গোমড়া করে তাকিয়ে আছে শান্তর দিকে। শান্ত মুচকি হেসে ওর গাল টিপে দিয়ে বিস্কিট একটা নিয়ে চলে গেল। আহানা চা বানাতে বানাতে ভাবলো, শান্ত তো হতে পারে, এটা ভাবলাম না কেন। ধুর ধুর। চা খাওয়া শেষ করে আহানা আর শান্ত ছাদে এসে বসে আছে আকাশের তারার দিকে চেয়ে। তারাগুলো গুনার কম্পিটিশন করতেছে দুজনে। আকাশে দুভাগ করে এই পাশের তারা শান্ত গুনতেছে, আর ও পাশের গুলো আহানা। 10 মিনিট বাদে শান্ত আহানাকে জিজ্ঞাসা করলো, কতগুলো? পারতেছি না, শুধু এলোমেলো হয়ে যায় হিসাব। এক কাতারে থাকলে গোনা যেত, কিন্তু এতগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা, আপনি কতগুলো গুনলেন? 2109টা বললেই হলো। আপনি এত শিওর দিয়ে কি করে বলতে পারলেন? আরে আমি যদি বলি 10,000 একটা আছে, কার সাধ্য আছে সে গোনার? আমাকে ভুল ভুল প্রমাণ করতে গিয়ে সে তার জীবনের অর্ধেক সময় নষ্ট করতে করতে যাবে, তাও তার গুনার জন্য। তাও তাও তো কথা। তাই আন্দাজেই ঢিল মারে দিছি। আপনি পারেনও বটে। ওকে চলো, অনেক রাত হয়েছে, ঘুমাবো। কাল সকাল সকাল আবার বিয়ের কাজ শুরু হয়ে যাবে। শান্ত আহানার হাত ধরে রুমে ফিরে আসলো। আহানা জানালার পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আছে। বাইরে এক মিষ্টি বাতাস এসে গায়ে লাগতেছে। শান্ত এগিয়ে আসা ধরতেই দরজায় কে যেন নক করলো। এই অসময়ে কে আসলো আবার? শান্ত দরজা খুলতে দেখলো নওশাদ দাঁত কেলিয়ে চেয়ে আছে। ওর হাতে বালিশও আছে। কি রে, তুই এখানে কেন? রূপা কি তোরে বের করে দিছে নাকি? না, আঙ্কেলের অর্ডার, বিয়ের আগের দিন তোরা একসাথে থাকতে পারবি না। যদিও আগে বিয়ে হয়েছে, তাও এটা মানতে হবে। আহানাকে বল রূপার সাথে গিয়ে ঘুমাতে। নওশাদ গিয়ে শান্তর বিছানায় শুয়ে পড়লো। আহানা মুচকি হেসে তার নিজের বালিশ নিয়ে চলে গেল। শান্তর পেছন পেছন করিডোর পর্যন্ত চলে এসেছে। আহানার হাত ধরে দাঁড়িয়ে পড়লো সে। আহানা ভ্রুকুচকে বলল, কি হলো? যাচ্ছ? আচ্ছা যাও। শান্ত এগিয়ে এসে আহানার কপালে চুমু দিয়ে চলে গেল।
আহানা কপালে হাত রেখে হেসে রূপার পাশে এসে শুয়ে পড়েছে। পরের দিন সকালটা ছিল খুবই মধুর। কোথা থেকে কোয়েল পাখি এসে ডাকতেছে, ঠিক জানালার পাশের একটা মেহগুন গাছে বসে। আহানা চোখ খুলেই হেসে দিল। আশা করি যেন আজ দিনটা ভালো যায়, কিন্তু না। বিছানা থেকে উঠে ফ্লোরে পা রাখতে আহানার মনে হলো তার শরীরের সমস্ত শক্তি গায়েব। শরীর ভেঙে আসতেছে। সারা রাত ঘুমানোর পরও মনে হয় শরীরে ক্লান্তিতে ভরা। মাথা ঘুরছে, ঠিক তেমন লাগতেছে যেমন রক্ত দেওয়ার আগে লাগতো। অনেক কষ্টে উঠে মুখটা ধুয়ে রুম থেকে বেরিয়ে আসার নিচে আসলো সে। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে মনে হলো এই বুঝি পড়ে যাবে। সে সিঁড়িতে পা রেখে স্লিপ খেয়ে পড়ে যেতে যাচ্ছিল সে। সাথে সাথে সিঁড়ির রেলিং ধরে নিজেকে সামলে নিল আহানা। ফুপু এগিয়ে এসে আহানার মাথায় হাত রেখে বললেন, কি হয়েছে? শরীর খারাপ নাকি তোমার? না ফুপু, ঠিক আছি আমি। এমনি একটু ক্লান্তি লাগছে, আর কিছু না, ঠিক হয়ে যাবে। এক এক করে বাসার সবার কাজের গতি আর ভাব দুটোই বদলে যাচ্ছে। আহানা সে কখন থেকে রূপার রুমে বসে আছে। রূপা আর শান্তর কিছু কাজিন মিলে আহানাকে সাজাচ্ছে। আহানা সকাল থেকে একটিবারের জন্য শান্তকে দেখেনি। শান্তকে তার চাচাতো ভাইরা আর নওশাদ মিলে সাজিয়ে ফেলেছে। রিয়াজ আর সূর্য এসে গেছে সাথে। শান্ত শপিং ব্যাগগুলো নিয়ে এসেছে। শান্ত মায়ের জন্য আনা শাড়ি চুড়ি নিয়ে আশ্রমের দিকে চলল। আহানা রেডি হয়ে বেরিয়ে এসেছে। শান্ত রুমে এসে দেখলো শান্ত নেই। শুধু দুটো ছেলে দাঁড়িয়ে ফোনে ছবি দেখতেছে একজন আরেকজনকে। শান্তকে না দেখতে পেয়ে মন খারাপ করে আবার রূপার রুমে চলে আসলো আহানা। মনে হয় কত বছর ধরে ওকে দেখে না। ভালো লাগতেছে না কিছুই। শান্ত মায়ের কবরে এসে দেখলো কবর পরিষ্কার করা। ম্যানেজারকে জিজ্ঞাসা করে জানতে পারলো আহানা পরিষ্কার করেছে কাল। মায়ের কবরের পাশে এসে বলল প্যাকেট বসলো সে। প্যাকেটগুলো একপাশে রেখে কিছুক্ষণ চেয়ে রইল। মা জানো, এগুলো আমি আমার প্রথম বেতনের টাকা দিয়ে কিনেছি। সবার আগে আমি তোমার জন্য উপহার কিনেছি মা। তোমার পছন্দ হয়েছে তো? আজ তো আমার বিয়ে তোমার পছন্দ করা আহানার সাথে। তুমি তো অনেক খুশি তাই না? আমিও খুশি। যাকে ভালোবেসেছি তাকে নিজের করে পাবো আজ। তাও তোমার কারণে হয়েছে। তুমি তো ঠিক করে গিয়েছিলে আহানাকে, তাই না? আহানা কেমন মেয়ে তা তো তুমি জানো, আর তাই তাকে আমার করে দিয়ে গেছো। আমি তোমাকে ভালোবাসি, আর তুমিও আমাকে। আর দেখো, আমার এত সুখের সময় তুমিই নেই, অথচ এই সুখের পেছনে সম্পূর্ণ তোমার হাত, তোমার ক্রেডিট। একবার এসে দেখে যাও মা। তোমার ছেলের সামনেও তোমার সামনেও আসিও। তোমার ছেলে তোমাকে একবার দেখতে চায় মা। কথাগুলো বলে শান্ত উঠে চলে আসলো। উকিল এসে গেছে কাগজপত্র নিয়ে। আহানা মা বাবার নামের জায়গায় সালেহা বেগম এবং তার স্বামীর নাম দেওয়া হয়েছে। শান্ত সোফায় বসে আছে। ওর চারপাশে বাবা, নওশাদ, সায়ন আর শান্তর কাজিনরা। শান্ত পেপারে সাইন করে দিয়েছে। এবার পেপারটা গেছে আহানার কাছে। আহানা বড় করে একটা নিঃশ্বাস ফেলে সাইন করে দিল। অবশেষে বিয়ে সম্পূর্ণ হলো। আহানা এখনো শান্তকে দেখেনি, শান্ত আহানাকে দেখেনি। আহানার মন খারাপ এই ভেবে যে শান্তকে সারাদিনে এখনো দেখতে পারিনি। আর তার উপর শরীরও ভালো লাগতেছে না। শান্তর মন খারাপ এই দিনে তার মা তার কাছে নেই। মাকে খুব মনে পড়তেছে আজ। মেহমানরা সব এক এক করে রুমে এসে আহানাকে দেখে চলে যাচ্ছে। আহানাকে আজ লাল একটা বেনারসি পরানো হয়েছে, সাথে নেটের ঘোমটা। গয়নাগাটি তো আছে, হাত ভর্তি চুড়ি। আর শান্ত লাল পাঞ্জাবির উপর গোল্ডেন কালারের কোটি পরেছে। বিকাল হতেই মেহমান কমে আসলো। আহানাকে শান্ত রুমে এনে বসিয়েছে রূপা। বাসা সাজানো হয়েছে এই কিছুক্ষণ আগেই। রূপা নওশাদ মিলে সাজিয়েছে। পুরো গোলাপ দিয়ে সাজানো। শান্তর পছন্দ মতো। আহানার সেদিকে খেয়াল নেই, বারবার শুধু দরজার দিকেই তাকাচ্ছে সে। অপেক্ষা করতে করতে শুয়ে পড়লো আহানা। এদিকে শান্ত নড়তেও পারতেছে না। তাকে তার বাপ চাচারা জাপটে ধরে সোফায় বসিয়ে রেখেছে। দুনিয়ার সব অতীতের কথা বলে যাচ্ছেন তিনি। মুক্তিযোদ্ধাদের কি কি করেছিলেন সেগুলো বলতেছেন। নওশাদ দুবার এসে শান্তকে ছুটাতে চেয়েছিল, এখন উল্টো নওশাদও ফেসে গেছে। দুহাত দিয়ে এপাশে শান্তকে আর ওপাশে নওশাদকে ধরে তিনি বক্তৃতা দিচ্ছেন। আমি তো একদিন বাসা থেকে বের হওয়ার সাথে সাথে দেখলাম সামনে দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী যাচ্ছে। আমি কি ভয়টাই না পেয়েছিলাম সেই দিন। সাথে সাথে গোয়ালঘরে গিয়ে লুকিয়ে পড়েছিলাম। আমাকে তারা দেখতে পায়নি। তারা চলে যাওয়ার পর আমি মাঠে ফিরে গেছি বাবার জন্য চাল আর ডাল নিয়ে। মা রেঁধে দিছিল।
নওশাদ চাচার পিছন দিয়ে মাথা বাঁকিয়ে শান্তর দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে হেসে যাচ্ছে। শান্তর হাত দিয়ে তার মাথার চুল টানতেছে। রাত 8টার দিকে চাচার কথা শেষ হলো। শান্তর ঘুম এসে গিয়েছিল। নওশাদ তো সোফায় ঘুমিয়ে গেছে কাহিনী শুনতে শুনতে। পরে রূপা ফিরে এসে ওকে টেনে 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 টুনে রুমে নিয়ে গেছে। শান্ত ঘাড়ে হাত দিয়ে চাপতে চাপতে নিজের রুমে ফিরে আসলো। লাইট অফ কেন? শান্ত লাইট জ্বালালো। লাইট অন করে দেখলো আহানা বিছানার এক কোনায় শুয়ে আছে, হাত পা গুটিয়ে। শান্ত হেসে দিয়ে পুরো রুমটার দিকে তাকালো। খুব সুন্দর করেই সাজিয়েছে নওশাদ আর রূপা মিলে। হঠাৎ করে পেছন থেকে নওশাদ এক ধাক্কা মেরে ওকে রুমে ঢুকিয়ে বাইরে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। এতক্ষণ পর সুযোগ পেলি বউয়ের কাছে আসার, আর এখন আবার ড্যাপ ড্যাপ করে রুমে দেখে যাচ্ছিস হারামি? তাই বলে ধাক্কা দিবি? আমার আর একটুর জন্য হার্ট অ্যাটাক হতো। শান্ত পেছন ফিরে আহানার দিকে তাকালো। পা টিপে টিপে ওর পাশে এসে হাঁটু গেড়ে নিচে বসলো। আহানার থুতনির তীরটা ধরে টেনে দিয়ে সেখানে কামড় বসিয়ে দিতে আহানা ভয় পেয়ে উঠে বসে পড়লো। ভালো করে যেয়ে দেখলো শান্ত বসে আছে হাঁটু গেড়ে। ভয়টা চলে গেল সাথে সাথে। খুশি হয়ে আহানা বিছানা থেকে নেমে গিয়ে শান্তকে জড়িয়ে ধরলো শক্ত করে। কি হয়েছে? ভয় পেলা? আপনি কোথায় ছিলেন সারাদিন? আমি আপনাকে একবারের জন্যও দেখতে পাইনি। একবারও কি আমাকে দেখতে মন চায়নি আপনার? চেয়েছে, কিন্তু সময় পাইনি, তার জন্য সরি। 1 মিনিট, তোমার গা কাঁপতেছে কেন? শরীর খারাপ নাকি? না, এমনি একটু দুর্বল লাগতেছে। খেয়েছিলে কিছু? দুপুরে রূপা এনে দিয়েছিল খাবার, তারপর থেকে কিছু খাইনি। আমার খিদা নেই তো। তারপর থেকে কিছু খাওনি? আমার খিদা নেই তো। চুপ। শান্ত দরজার কাছে গিয়ে নক করতে লাগলো বারবার। কেউ নেই, যে যার রুমে চলে গেছে। আমি বললাম তো আমি ঠিক আছি, আমার খিদে নেই। শান্ত এবার ফোন নিয়ে নওশাদকে ফোন করলো। কি রে, সবে না তোকে ঢুকালাম, আবার কি চাই? বাইরে কিছু রেখে গেছিস নাকি? আমি আনি দিব? হারামি, দরজা খোল। আহানা কিছু খায়নি দুপুর থেকে, ওর জন্য খাবার আনবো। তুই থাক, আমি খাবারের ব্যবস্থা করতেছি। ওকে। আহানা গাল ফুলিয়ে খাটে বসে আছে। এবার তার নজর গেল রুমের দিকে। রুমটা তো বেশ সাজানো হয়েছে। বাহ, কি সুন্দর! গোলাপ আর গোলাপ, মনে হয় গোলাপের মেলা বসেছে। আমি তো খেয়ালই করিনি। শান্ত দরজা থেকে সরে গিয়ে আহানার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির উপর কোটিটা খুলে ফেলল। নওশাদ খাবার এনে দরজা খুলে খাবারের প্লেটটা শান্তর হাতে দিয়ে চোখ মেরে চলে গেল সে। শান্ত হাত ধুয়ে এসে আহানার পাশে বিছানায় গোল হয়ে বসলো। আহানাকে জোর করে পুরো প্লেটের পোলাও মাংস খাইয়ে দিল সে। তার এক কথা, সেটা হলো খাওয়া দাওয়া যেন বেশি বেশি করে করে। আহানা দরজার দিকে তাকিয়ে একটু নড়ে চড়ে বসলো। শান্ত হাত ধুয়ে এসে নিজের পাঞ্জাবি খুলতেছে এবার। আহানা ঢোক গিলে কোমর থেকে কাগজটা নিয়ে চেয়ে রইল। শান্ত আয়নায় চোখ রেখে বলল, আমি তোমাকে জোর করব না, ঘুমিয়ে পড়ো। কথাটা বলে শান্ত আহানার পাশে এসে শুয়ে পড়ল। আহানা কাগজটার দিকে তাকাচ্ছে একবার, আবার শান্তর দিকে। শান্ত চ্যাপটা হয়ে শুয়েছে, পুরো পিঠ তার উপরের দিকে। আহানা শান্তর পিঠের দিকে তাকিয়ে বসে আছে। ঠিক এই ডিসিশনের দায়িত্ব আমার উপর দিয়ে নিজে শান্তিতে ঘুমাচ্ছে। এদিকে আমি কি করব? আহানা কাগজটা ল্যাম্পশেডের উপর রেখে শান্তর দিকে তাকালো, তারপর লাইটটা অফ করে দিল। পুরো রুম অন্ধকার। আহানা চুরির ঝুনঝুন আওয়াজটাই হচ্ছে শুধু। বসে বসে অন্ধকারে সে নিজের চুড়িগুলো খুলতেছে। শান্তর ঘুমের যেন ডিস্টার্ব না হয় তাই লাইটও জ্বালায়নি। সাথে আস্তে আস্তে চুড়িগুলো যাচ্ছে। অন্ধকারে কানার মতো চুড়িগুলো সব খুলতেছে সে। এবার সমস্যা হলো গলার নেকলেসগুলো নিয়ে। ওইগুলো টানতে টানতে হাত গলা ব্যথা হয়ে গেছে, কিন্তু সেগুলো খোলাই যাচ্ছে না। বাধ্য হয়ে সে লাইট জ্বালালো আবার। শান্ত ঘুমাচ্ছে, তবে হাবভাব দেখে মনে হয় না এখন ঘুমের বিভোর সে। কারণ রাত 8:30টার সময় শান্ত কোনোদিন ঘুমায় না। আহানা শান্তর পিঠে হাত রেখে ওকে জাগানোর চেষ্টা করলো। শান্ত সাথে সাথে মুখ তুলে বলল, কি? ওই আসলে নেকলেসগুলো খুলতে পারছি না। আচ্ছা। শান্ত উঠে এক এক করে নেকলেস সব খুলে দিয়ে আবার দুম করে শুয়ে পড়ল। আহানা ভ্রুকুচকে তাকিয়ে আছে ওর দিকে। এতদিন রোমান্টিক মুড দেখিয়ে আর আজ কিনা তাকাচ্ছেও না। এসব ভেবে তারপর শুয়ে পড়ল আহানা। ল্যাম্পশেডের উপরে কাগজটার দিকে তাকিয়ে থেকে কাগজটা বল পয়েন্ট দিয়ে চাপ দিয়ে শান্তর দিকে ফিরে ওকে জড়িয়ে ধরল শক্ত করে। এটা ভাবতে এতক্ষণ লাগছে আপনার আহানা ম্যাডাম? আপনি বুঝবেন না। কেন বুঝবো না? কিছু না, বাদ দেন।
শান্ত উঠে বসে পড়ল। আহানা চমকে ওর দিকে তাকিয়ে আছে। শান্ত এগিয়ে আসতে আহানা একটু পিছিয়ে গেল সাথে সাথে। শান্ত হাত বাড়িয়ে ল্যাম্পশেড অফ করে দিল। অন্ধকারে আহানা শান্তর হাত খুঁজে ধরে রেখেছে ভয়ে। 2 সেকেন্ড বাদেই কানের কাছে শান্তর ঠোঁট স্পর্শ পেল সে। শান্ত ওর কানে ঠোঁট লাগিয়ে চুপ করে আছে। তারপর ফিসফিস করে বলল, আজ কাগজটা দেখাবা না? হুম। কেন? আজ শান্তকে চাই বুঝি? আহানা আর কিছু বলল না, চুপ করে জানালার বাইরের দিকে চেয়ে রইল। ক্ষেতের মাঝখানে থাকা পিলারটার যে বাতি জ্বলতেছে সেটার আলো আসতেছে এখন রুমে। আজ শান্ত আহানাকে নিজের মতো করে ভালোবাসতেছে। আহানা তার জীবনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছে আজ। শান্ত একবারের জন্য তাকে সেসব মনে করতে দেয়নি। শেষ রাতে একটা দুঃস্বপ্নে জেগে গেল আহানা। রুম অন্ধকার বলে খুব ভয় হলো তার। তাড়াতাড়ি করে ল্যাম্পশেডের সুইচে চিপ দিল। চলতেছে না, মনে হয় কারেন্ট নেই। এদিক ওদিক ছটফট করে শান্তর গায়ে স্পর্শ পেতে ভয়টা কমলো তার। তখনই কারেন্ট চলে আসলো। শান্ত চাদর জড়িয়ে ঘুমাচ্ছে। আহানা কিছুক্ষণ ওর দিকে চেয়ে রইল। তারপর ওর পিঠে হাত বুলিয়ে বিছানা থেকে নেমে গেল। 3টা বাজে মনে হয়। কিছুক্ষণ বাদে আবছা আলোতে ভোর হয়ে যাবে চারদিক। আহানা জানালার ধারে এসে আনমনে বাইরের দিকে চেয়ে আছে। কি এমনটা যেন খারাপ স্বপ্ন দেখলাম। কি একটা যেন খারাপ স্বপ্ন দেখলাম। তবে কি দেখেছি সেটাই মনে আসতেছে না। শান্তকে কি জাগাবো? না থাক, ঘুমাক। ফজরের আজান দিতে আর কয়েক মিনিট বাকি। আহানা ব্যাগ থেকে একটা সুতির খয়েরি রঙের শাড়ি নিয়ে গোসল করে পরে আসলো। আজান দিয়ে দিয়েছে ততক্ষণে। আহানা জায়নামাজ নিয়ে শান্তকে 2বার ডেকে জানালার পাশে ফ্লোরে নামাজ পড়ে নিল। শান্ত ততক্ষণে উঠে গেছে। চোখ ডলতে ডলতে তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেছে সে। আহানা নামাজ শেষ করে বিছানা থেকে ফুলগুলো ঝেড়ে বিছানায় এসে বসলো। শান্ত বাথরুম থেকে বের হতেই দেখলো আহানা খাটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। চুপচাপ নামাজটা পড়ে শান্ত এসে আহানার পাশে বসলো। ওর চুলগুলো তোয়ালে দিয়ে ভালো করে মুছে দিচ্ছে সে। আহানা ঠিক করে চুল মুছতেও জানে না। শান্ত চুল মুছে দিচ্ছে আর সে আয়নার দিকে তাকিয়ে বসে আছে চুপ করে। চুল মোছা শেষ করে শান্ত এক হাত দিয়ে আহানাকে ধরে বুকে টেনে আনলো। শান্তর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে আহানা। সকাল 8টার দিকে মিতু চা বিস্কুট নিয়ে এসে দরজায় নক করলো। শান্ত নামাজ পড়েছে বিছানায় বসেছে তেমনই ছিল। ঘুম আসেনি তার। আহানা ঘুমিয়েছে সেটাই শুধু দেখেছে সে। গিয়ে দরজা খুলে মিতুর হাত থেকে ট্রেটা নিয়ে আবার ফিরে আসলো। আহানা খুব সুন্দর করে ঘুমাচ্ছে। গালের নিচে হাত, 2 হাত গুছিয়ে রেখেছে শুয়ে। মুখে হাসি, নিশ্চয় স্বপ্নে ভালো কিছু দেখতেছে। শান্ত আহানার চুলগুলো নিয়ে কানের পাশে গুজে দিল ভালো মতো করে। তারপর আহানার থুতনির তিলটা ধরে টেনে দিল। আহানা জেগে গিয়ে উঠে বসে পড়েছে। ইস, জেগে গেলা? সরি। আচ্ছা যাচ্ছ যখন চা খেয়ে নাও। কয়টা বাজে? ইস, 8টা বেজে গেছে। আমি এত কেন ঘুমাইলাম? ধুর। ইটস ওকে। বাসায় কেউ আমাদের অপেক্ষা করছে না আহানা। ওহ, তারপরও তো এত দেরি হয়ে গেল। কি ভাববে সবাই? আহানা চায়ে এক চুমুক দিয়ে উঠে পড়ল। চুল এখনো ভিজে আছে। আয়নার সামনে এসে শাড়ির সাথে মিলিয়ে চুড়ি পরতেছে সে। শান্ত একটা বিস্কুট খেয়ে চায়ের কাপ হাতে নিয়ে আহানার পিছনে এসে দাঁড়ালো। মুখ নিয়ে আহানার ঘাড়ে রাখতে আহানা নড়ে উঠতে গেল। শান্ত ফিসফিসিয়ে বলল, খবরদার, নড়বা না। আমার হাতে কিন্তু গরম চায়ের কাপ। আহানা রোবটের মতো দাঁড়িয়ে আছে। শান্ত ওর ঘাড়ে একটা চুমু দিয়ে চায়ের কাপ নিয়ে চলে গেল। আহানা মুচকি হেসে চুড়িগুলো পরে চা শেষ করলো। তারপর সেও বের হলো রুম থেকে। সোফার রুমে এসে দেখলো কেউ নেই। রেনুমা, খালা, ফুপু রান্নাঘরে। বাবা বাগানে মিতুর সাথে কথা বলতেছেন। আহানা সব দেখে পেছন ফিরতে দেখলো রূপা দাঁত কেলিয়ে তাকিয়ে আছে ওর দিকে। কি কি মানে? তুই এখন আমাকে বলবি কি কি হয়েছে কাল? এটা কোন ধরনের প্রশ্ন? কি কি হয়েছে মানে? বাসর রাতে কি কি কত কিছু হয় নাকি যেভাবে জিজ্ঞাসা করতেছিস? নেগেটিভনেস কেন? আমি কি চুম্মাচুম্মির কথা জিগাইছি নাকি? ভাইয়া কি দিল সেটা বল। খালি উল্টা পাল্টা ভাবস তুই। আমি কি তোকে এত খারাপ কিছু জিজ্ঞাসা করতে পারি নাকি? আমার তো লজ্জা আছে। তোর লজ্জা আছে বুঝি? আজ জানলাম আমি। বল না ভাইয়া তোকে কি দিয়েছে? আহানা হেসে বলল, আমার জীবনকে পূর্ণতা দিয়েছে সে, আর কি চাই? কি বলছিস তুই? বাসরাতে হাজবেন্ড তার ওয়াইফকে কিছু না দিয়ে
কিছু না কিছু গিফট দেয়, আর শান্ত ভাইয়া বুঝি তোকে দেয়নি? এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। কথাটা বলে রূপার চোখ গেল আহানার কোমরের দিকে। চিকচিক করতেছে। চোখ বড় করে সে আহানার কোমর থেকে শাড়ি সরিয়ে যা দেখলো, তা তো মাথায় বাজ পড়ার মতো অবস্থা। আহানা কোমরে সোনার একটা কোমরের বিছা। তুই আমাকে মিথ্যা বললি? তোকে ভাই এত গর্জিয়াস একটা গিফট দিয়েছে, আর তুই বলিস কিছু দেয়নি? আহানা চমকে তার কোমরে হাত দিয়ে চেয়ে রইল। এত সুন্দর দামি একটা জিনিস তার কোমরে ছিল, সে বুঝতেই পারেনি। দৌড়ে বাসা থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে শান্তকে খুঁজতে লাগলো সে। টুটুল মিয়াকে দেখে জিজ্ঞাসা করলো, শান্ত কই? উনি বললেন বাইরে হাঁটতে গেছে। আহানা বাসা থেকে বেরিয়ে দেখলো শান্ত আশ্রমের দিকে যাচ্ছে। আহানা দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো। আহানা, তুমি এখানে? আশ্রমে যাচ্ছি। যাবা? 1 মিনিট। এটা আপনি দিয়েছেন কখন? পছন্দ হয়েছে তোমার? এত দামি গিফট দেওয়ার কি ছিল? শান্ত হাঁটতে হাঁটতে বলল, আমার বউকে আমি গিফট দিয়েছি, তাতে তোমার কি? আমার কি মানে? এটা কেন দিলেন আপনি? এটা দেওয়ার কারণ আছে। কি? তোমার কাগজের শর্ত কাল আমি ভেঙেছি। তোমার কোমরে থাকা কাগজটা তো মন খারাপ করেছে, সাথে কোমরও। কারণ কাগজটার বউ ছিল তোমার কোমর, তাই কোমরকে সাজিয়ে দিলাম সোনার কোমর বিছা দিয়ে। সে খুশি হয়ে তার স্ত্রীর সে খুশি হয়ে তার স্বামীর কাগজটাও খুশি, সাথে আমার বউও। আপনি কখন পড়ালেন এটা? আমি তো দেখিনি। তুমি যখন নামাজ পড়ে ঘুমিয়েছিলে তখন পরিয়ে দিয়েছিলাম। আহানা কোমরের দিকে তাকিয়ে শান্তর পাশে হাঁটতেছে। শান্তর ফোন বেজে উঠল। শান্ত বলল, ডাক্তারের ফোন। হ্যালো, শাহরিয়ার শান্ত? হুম। আপনার ওয়াইফের রক্ত নিয়ে যে টেস্টগুলো করিয়েছিলেন ওগুলোর রিপোর্ট এসে গেছে। কাইন্ডলি এসে নিয়ে যাবেন। আর হ্যাঁ, রিপোর্ট দেখলাম আপনার ওয়াইফের তো। হ্যালো, আমি শুনতেছি না। নেট নেই এখানে। কি বলতেছেন? উফ, এই নেটওয়ার্ক সিরিয়াস টাইমে কাজে আসে না। কি বললো? বললো রিপোর্ট এসে নিয়ে যেতে। রিপোর্ট এসে গেছে। ওহ, তাহলে আমরা ঢাকা ফিরবো কবে? এখন না। এখানে একটা নামকরা রিসর্ট আছে, আমি তুমি আর নওশাদ রূপা যাবো সেখানে। কয়েকদিন ঘুরে সোজা ঢাকায় ফিরবো। আহানা হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেল। শান্ত ওর হাত ধরে ফেলেছে। পেছন ফিরতই সে শান্তর মুখের দিকে চমকে তাকালো। হঠাৎ এ সময় হাত ধরলো কেন সেটাই বুঝতেছে না। শান্ত কাউন্টডাউন করতেছে। 5, 4, 3, 2, 1। একটা জড়ো বাতাসের উপর থেকে শত শত পাতা আর কৃষ্ণচূড়া ফুল পড়ে আসতেছে আহানার গায়ে। আহানা হেসে হাত বাড়িয়ে এক মুঠো ফুল নিয়ে হাসতে হাসতে বলল, এখানে এই গাছটা আছে? আমি তো জানতামই না, একদম খেয়াল করিনি। শান্ত আহানা চলে গোটা একটা কৃষ্ণচূড়া ফুল গুজে দিতে দিতে বলল, আমার মায়াবতীর যেখানে তার প্রিয় সবকিছুই সেখানে। আহানা খুশি হয়ে শান্তকে জড়িয়ে ধরলো কাছে এসে। শান্ত মুচকি হেসে পকেট থেকে সানগ্লাস পরে হঠাৎ করে আহানাকে দূরে সরিয়ে দিয়ে হাঁটা ধরলো। আর একটা ভাব নিয়ে বলল, কোথা থেকে এসেছে তুমি মেয়ে? আমাকে চড় দিয়েছিলা যে, মনে আছে তোমার? যাও ভাগো, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই।